লেখক সমীর কান্তি চক্রবর্তীর সন্দেহ। এক্সকিউজ মি, নিবারণ বাবু, নমস্কার। আমি অঞ্জনা হালদার। একটু আপনার সাথে কথা বলার ছিল, খুবই ব্যক্তিগত, তাই আলাদাভাবে বলতে পারলে ভালো হতো। নিবারণ দেখলেন একজন মাঝবয়সী মহিলা তার দিকেই এগিয়ে আসছেন কথাগুলো বলতে বলতে। খুবই ফর্সা, দোহারা গড়ন, তুতে রঙের চুড়িদার পরে আছেন। মুখশ্রীটা বেশ সুন্দর। নিবারণ সাদা পাজামা পাঞ্জাবি পরে আছেন, চোখে মোটা কালো ফ্রেমের চশমা। তিনি একটু অবাক হলেন এই অজানা অচেনা ভদ্রমহিলার কথা শুনে। নিবারণ বললেন, আপনাকে ঠিক চিনতে পারলাম না। কোথায় থাকেন আপনি? আমার কাছেই বা কি প্রয়োজন? কিছু পারফর্ম করতে চাইলে ক্লাবের ছেলেদের সাথে কথা বলুন। আমিও তো এখানে এদের কাছে অতিথি হিসেবেই এসেছি। পাশে দাঁড়ানো ক্লাবের দুই ভলেন্টিয়ার অজিত আর বিমান সঙ্গে সঙ্গেই বলে উঠল, না কাকু, উনি তোমার সাথেই কথা বলবেন। আমরাও তাই বলেছিলাম, কিন্তু উনি বলেছেন কথাটা উনি তোমাকেই বলতে চান। নিবারণ সবেমাত্র স্টেজ থেকে নেমে বাইরে এসেছেন। পাড়ার পুজো, বিরাট বড় মাঠ জুড়ে পূজার আয়োজন। চারিদিক আলোয় ঝলমল করছে, লোক গিজগিজ করছে চতুর্দিকে। মাঠের একপাশে ফাংশনের জন্য বেশ বড় সড়ো একটা স্টেজ বানানো হয়েছে। ছেলে ছোকরারা ধরেছিল, কাকু, ছোট বড় যাই হোক, আপনাকে এবারও কিছু একটা করতেই হবে। নিবারণ আপত্তি করেননি। তার নিজেরও ভালো লাগে। প্রত্যেক বছরই কখনো কবিতা আবৃত্তি করেন, কখনো নাটকের একটা রোলে অভিনয় করেন। এবার একটু অন্যরকম কিছু করবেন ভেবে রেখেছিলেন। আজ তাই করেছেন। স্বরচিত একটি ছোট গল্প তিনি পড়ে শুনিয়েছেন। ক্লাবের ছেলেগুলো তাকে বলে যাবার কয়েকদিনের মধ্যেই তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি এবার নিজের লেখা গল্প পাঠ করবেন। ক্লাবকে জানিয়েও দিয়েছিলেন 30 মিনিটের একটা স্লট হলেই চলবে। তারপর বেশ কিছুদিন ভেবে তবে তিনি গল্পটা লিখেছিলেন। স্ত্রী আরতি একেবারে এসব সহ্য করতে পারে না, বলতে চাইলে শোনেও না। বলে, তোমার ওসব ভূতের কীর্তন শোনার সময় আমার নেই, ওসব তুমি তোমার আদরের মেয়েকে শোনাও। হ্যাঁ, নিবারণ তাই করেছিলেন। মেয়ে মলিকেই গল্পটা শুনিয়েছিলেন। মলি তো উচ্ছ্বসিত প্রশংসা করেছে। বাবা বলে একটু বেশি মাত্রায় করেছিল কিনা কে জানে। আজ অবশ্য গল্পটা পাঠ করার পর উপস্থিত সকলের বিপুল করতালিতে মাঠ গম গম করতে থাকে। মানে সকলের ভালো লেগেছে বোঝাই যাচ্ছে। নিবারণ শৌখিন লেখক, মন চাইলে লেখেন। আজ পর্যন্ত কোনো ম্যাগাজিন বা পত্রিকায় তার কোনো গল্প বেরোয়নি। শুধুমাত্র পাড়ার ক্লাবের শারদ সংখ্যায় প্রতি বছর তার একটা লেখা সাধারণত থাকেই। ওই পর্যন্তই তার প্রতিভা বিস্তৃত। ইনি কি চান? নিবারণ স্টেজ থেকে একটু দূরে এসে দাঁড়িয়েছেন। যাক, কথা বলেই দেখা যাক। ভদ্রমহিলার উদ্দেশ্যে তিনি বললেন, বলুন, কি বলতে চান? কেনই বা আমার কাছে এসেছেন? ততক্ষণে আরও কিছু লোকজন ওদের ঘিরে দাঁড়িয়েছে। অঞ্জনা মানে সেই ভদ্র মহিলাটি বললেন, আমি কথাটা শুধু আপনাকেই বলবো, কিন্তু সেটা এখানে কিভাবে সম্ভব? একটু যদি ওদিকে চলেন তো ভালো হয়। অঞ্জনা মুখে একটা হালকা হাসি ছড়িয়ে কথা কটা বললেন। আরতি একটু দূরেই ছিল, সে ভিড় দেখে এগিয়ে এসেছিল। অঞ্জনার শেষ কথাগুলো শুনে ভিড় ঠেলে একেবারে অঞ্জনার সামনে চলে এলো। মুখোমুখি দাঁড়িয়ে তারপর সে অঞ্জনাকে বলল, বলুন, কি বলবেন? উনি আমার স্বামী, আমাকেও বলতে পারেন। অঞ্জনার মুখে হাসিটা লেগেই আছে। বলল, ও তাই বুঝি? নমস্কার, খুব খুশি হলাম আপনার সাথে পরিচিত হয়ে। আসলে কি জানেন তো, আমি যে কথাটা ওনাকে বলতে চাইছি তা আপনার সামনেও বলা যাবে না। সেটা এতটাই ব্যক্তিগত। পরে না হয় ওনার কাছ থেকে শুনে নেবেন, কেমন? অঞ্জনার কথা শুনে আরতি তেলে বেগুনে জ্বলে উঠল। নিবারণ তার স্ত্রীকে চেনে, তাই প্রমাদ গুনতে লাগলো। আরতি বলল,
তাহলে তো আপনার কথাটা বলাই হবে না। আপনার সাথে আমার স্বামীর এমন কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই যাতে আপনি একটা কথা ওকে বলতে পারবেন কিন্তু আমায় পারবেন না। ইতিমধ্যে ভিড়টা আরও বেড়েছে। নিবারণ স্ত্রীকে একটু আড়ালে নিয়ে এসে বলল, দেখি না কি বলেন উনি। তুমি এখানেই দাঁড়াও, দেখছো না সবাই কেমন কৌতূহল নিয়ে এসে দাঁড়াচ্ছে, যেন এক্ষুনি এখানে যাত্রাপালা শুরু হবে। আরতি তখন রাগে গড়গড় করছে, কিন্তু পুজো প্যান্ডেলের পরিবেশের কথা ভেবে নিবারণকে অঞ্জনার সাথে একটু দূরে ফাঁকা জায়গায় যেতে দিল। ইতিমধ্যে আরতির মনে সন্দেহের কালো মেঘ জমতে শুরু করেছে। মনে তার অনেক কিছুই ঘুরপাক খাচ্ছে। তখন নিবারণ কি সত্যি চেনে না ওই অঞ্জনাকে, নাকি ওর সামনে না চেনার ভান করল? ভদ্র মহিলাকে তো বেশ ভালো দেখতে, অন্তত তার নিজের চেয়ে তো অনেক বেশি সুন্দর। তবে কি নিবারণের সাথে কোনো সম্পর্ক আছে? ওরা কি দুজনে মিলে পরিকল্পনা মাফিক না চেনার নাটক করল? আরতি শরীরের মধ্যে কেমন হতে লাগলো, শরীরের ভেতরটা যেন কেমন মোচড়াতে লাগলো। সে ঠিক বিশ্বাস করতে পারছে না তার স্বামীকেও না, আবার ওই অঞ্জনাকেও না। সে দুনিয়ায় নিজেকে ছাড়া কাউকেই বিশ্বাস করতে পারে না। চারিদিকে এমন সব ঘটনা আজকাল ঘটছে যাতে তার মানুষের ওপর বিশ্বাসটাই উবে গেছে। নিবারণ আর অঞ্জনা কিছুটা দূরে একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ালো। অঞ্জনাই প্রথম বলল, নিবারণ বাবু, আমি যে কথাটা আপনাকে বলতে এসেছি তা অত লোকের মাঝে বললে আপনার ভালো লাগতো না, আপনার সম্মান হানি হতো, তাই বলিনি। আপনার স্ত্রীর সামনে বললে উনি কিভাবে ওটাকে নিতেন তাও জানি না, নিশ্চয়ই ভালোভাবে নিতেন না। নিবারণ অস্থির হয়ে উঠেছে। এত ভনিতা তার ভালো লাগছিল না, তাই অঞ্জনা একটু থামতেই তিনি বললেন, যা বলার একটু তাড়াতাড়ি বলুন, আমার তাড়া আছে। অঞ্জনা সঙ্গে সঙ্গেই শুরু করলেন, এক্ষুনি যে গল্পটা আপনি পাঠ করলেন ওটা কি আপনার নিজের লেখা? আপনি অবশ্য বলেছেন যে ওটা আপনি নিজেই লিখেছেন, তাও জানতে চাইছি। মুহূর্তে ঠান্ডা প্রকৃতির মানুষ নিবারণ ক্ষিপ্ত হয়ে উঠলেন, বললেন, মানে কি বলতে চাইছেন আপনি? আপনি কি আমার সাথে ইয়ার্কি করছেন? রাগে নিবারণের গা হাত পা কাঁপতে লাগলো। অঞ্জনার কোনো হেলদোল নেই, তিনি সেই একই রকমভাবে বলে চলেছেন, না দেখুন, আমার যতদূর মনে পড়ছে এই গল্পটি বছর দুয়েক আগে একটি মাঝারি সাইজের শারদ পত্রিকাতে বেরিয়েছিল। পত্রিকার নাম আমার এখন মনে পড়ছে না, তবে আপনি চাইলে ওটা আমি আপনাকে জোগাড় করে দিতে পারি। নিবারণের হাত পা তখনও রীতিমতো কাঁপছিল। তিনি একটু গলার জোর বাড়িয়েই বললেন, হ্যাঁ নিয়ে আসবেন, আমি দেখতে চাই। অঞ্জনা বলল, দেখুন কিছু মনে করবেন না, আমি কিন্তু আপনাকে আঘাত দিতে এ কথাগুলো বললাম না, একটু আপনাকে সাবধান করে দেওয়া দরকার ছিল তাই বললাম। সাবধানতা অবলম্বন করলে আগে গিয়ে কোনো বিপদে পড়বেন না। নিবারণের তখন মাথাটা এত গরম হয়ে রয়েছে যে মনে হচ্ছে ওনাকে দু ঘা বসিয়ে দেয়। শুধুমাত্র মহিলা বলে নিজেকে সামলে নিলেন। ও ভালো কথা। মহিলা আবার শুরু করলেন, আপনার নাম্বারটা একটু দেবেন, আমি ওই শারদ সংখ্যাটা পেলে আপনাকে ফোন করে দেব। নিবারণ নাম্বারটা দিয়ে তাড়াতাড়ি ওখান থেকে চলে গেলেন। অঞ্জনা নিবারণের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে মৃদু হাসতে লাগলেন। আরতি এতক্ষণ খুব উৎকণ্ঠা নিয়ে দূরে দাঁড়িয়ে নিবারণদের দেখছিল, কান খাড়া করে শোনার চেষ্টা করছিল ওদের কথাবার্তা, কিন্তু মাইকের আওয়াজ ও আশেপাশের লোকজনের কথাবার্তায় কিছুই শুনতে পায়নি। আগের ভিড় আর নেই এখন। নিবারণরা ওদিকে চলে যাবার পর ভিড়ও হালকা হয়ে গেছে। তাও কিছু লোক তখন ওর চারপাশে দাঁড়িয়ে ওরই মতো নিবারণদের দিকে কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। ওদের নিজেদের মধ্যে আলোচনা থেকে আরতি জানতে পেরেছে ওই অঞ্জনা হালদার একটি পত্রিকা অফিসে কাজ করেন, উনি একজন সাংবাদিক। এও তারা আলোচনা করছিল যে নিবারণবাবুর গল্প নিশ্চয়ই ভালো লেগেছে, তাই হয়তো ওনাকে ওদের ম্যাগাজিনের জন্য লিখতে বলেছেন। সে ব্যাপারেই কথা বলতে ওদিকে নিয়ে গেছেন। আরতি অত কিছু বোঝে না, তার মাথায় একটাই কথা ঘুরপাক খাচ্ছে, ওরা কি একে অপরকে সত্যি চেনে না? নিবারণ হনহনিয়ে বাড়ির দিকে চলে যেতেই আরতিও বাড়ির দিকে ছুটল।
বাড়ি ঢুকে নিবারণ ফ্যান চালিয়ে দিয়ে নিজের পড়ার ঘরে ইজি চেয়ারে বসলেন। তিনি তখন ঘেমে গেছেন, বুকটা এখনও তার ধড়ফড় করছে উত্তেজনায়। মলি পুজো প্যান্ডেলে আছে। আরতি প্রায় সঙ্গে সঙ্গেই ঘরে ঢুকে হাজারটা প্রশ্ন করতে লাগলো। নিবারণ আরতিকে কিছুই বললেন না। এটা বলার মতো কোনো কথাই নয়। তাছাড়া আরতি যে ধরনের মেয়ে, হয়তো ভদ্রমহিলাকে সামনে পেলে দু কথা শুনিয়েও দেবে, কিন্তু তিনি ভাবতেই পারছে না এটা কিভাবে সম্ভব। গল্পটা তো কদিন আগেই তার মাথায় আসে, তারপরে তিনি সেটা লিখে ফেলেন। নিবারণ আর কিছুই ভাবতে পারছেন না। মনে মনে ঠিক করলেন আর কখনোই গল্প কবিতা লিখবেন না, তবে তাকে জানতেই হবে কোথায় কবে সেই গল্পটা বেরিয়েছিল, কে লিখেছিলেন ইত্যাদি। শ্রীমতী হালদার তো বলেছেন উনি ম্যাগাজিনটা জোগাড় করে নিবারণকে পাঠাবে, কিন্তু উনি যদি তা না করেন তাহলে ওনাকে ছাড়া যাবে না। এবার তার মনে পড়ল অঞ্জনা হালদারের ফোন নাম্বার তার কাছে নেই, নিজের নাম্বারটাই শুধু ওকে দিয়েছিলেন। আসলে তখন তার মাথা গরম থাকায় এ কথাটা মনেই আসেনি। পুজো শেষ হবার পরও দিন 7 কেটে গেল। অঞ্জনা হালদারের কোনো ফোন নিবারণ পেলেন না। এবার তার সত্যি রাগ হতে লাগলো নিজের ওপর। কেন তিনি ফোন নাম্বারটা চেয়ে রাখলেন না? তাহলে তিনি আচ্ছা করে ঝেড়ে দিতে পারতেন। এ পাড়াতেই থাকেন উনি, তবে বাড়িটা ঠিক কোথায় জানা নেই তার। একবার ক্লাবে গিয়ে সেদিনের সেই অজিত আর বিমানকেও জিজ্ঞেস করলেন, না, ওরাও বলতে পারল না। আরও কদিন কেটে যাবার পর নিবারণ শ্রীমতী হালদারের ফোন পেলেন। নিবারণকে শ্রীমতী হালদারের অফিসে যেতে হবে, তখন সব কথা হবে বলেছেন। ফোনে এর বেশি কিছু বললেন না। নিবারণ ভাবলেন এবার জানা যাবে কোন ম্যাগাজিনে কবে তার গল্পটা কে লিখেছিলেন। নিবারণ সন্ধ্যায় অঞ্জনা হালদারের পত্রিকা অফিসে পৌঁছে গেলেন। না, এখনও তারা সেই ম্যাগাজিনটা জোগাড় করতে পারেননি, তবে চেষ্টা করছেন, আশাও করছেন খুব শীঘ্রই ওটা হাতে এসে যাবে। সম্পাদক মহাশয় খুব রাশভারী মানুষ। অনেকক্ষণ কথা হলো ওনার সাথে। নিবারণের খুব ভালো লাগলো ভদ্রলোককে। উনিই বললেন, আপনি আমাদের ম্যাগাজিনে আপনার লেখা দিতে পারেন। আমাদের একটা বিভাগ আছে যেখানে উদীয়মান লেখকদের লেখা আমরা ছাপাই। নিবারণ অবাক হলেন। যার লেখা গল্পকে ওরা সন্দেহের খাতায় রেখেছে তাকেই ওরা লেখা দিতে বলছে। সম্পাদক মহাশয় বললেন, এটা করলে আপনি এও বোঝাতে পারবেন যে আপনি কারো লেখা নকল করছেন না, যদিও আমিও এটা বিশ্বাস করিনি। অঞ্জনাকে ওর কোন এক বন্ধু বলেছে যে সেদিন ওর সঙ্গে আপনাদের ওই পুজো প্যান্ডেলে ছিল। সে কিন্তু গত 15 দিনে ওই ম্যাগাজিনটা আমাদের দিতেই পারল না। তারই জন্য আমরা ওটা নিয়ে আর ভাবছি না। নিবারণ যখন ওই পত্রিকা অফিস থেকে বের হলো তখন অনেক হালকা লাগলো নিজেকে। হ্যাঁ, নিবারণ লিখবেন, কথা দিয়ে এসেছেন। নিজেকে প্রমাণ করার তাগিদ যে আছে। ওকে ওরা সন্দেহ করেছে, ও নাকি অন্যের গল্প চুরি করেছে। ও কি পারে তা ওদেরকে দেখিয়ে দেবে। বেশ ফুরফুরে মেজাজ নিয়ে বাড়ি ঢুকলেন। আরতি দরজা খুলে দিল। তার মুখ একেবারে থমথমে। আবার কি হলো? ফিরতে দেরি হবে সেটা তো ফোন করে বলে দিয়েছিলেন। এও বলেছিলেন যে তিনি শ্রীমতী হালদারের অফিসে যাবেন, কিছু কাজ আছে। তবে কি আরতি সেজন্যই এত রেগে রয়েছে? বড্ড সন্দেহবাতিক মন আরতির। নিবারণ কোনো মহিলার সাথে কথা বললে বা কোনো মহিলা নিবারণকে ফোন করলে তার হাজারো প্রশ্ন। এটা কি ওর কোনো রোগ? নিবারণ বুঝতে পারে না। জুতো খুলে ঘরে ঢুকতেই আরতি বলল, আগে মেয়ের কাছে যাও, দেখো ওর কি হয়েছে। স্কুল থেকে বাড়ি এসে কিছুই খায়নি, ড্রেস চেঞ্জ করেনি, আজ পড়তেও বসেনি, নিজের ঘরে দরজা বন্ধ করে শুয়ে আছে। কতবার ডাকলাম, কিছুতেই দরজা খুলছে না। জানি না বাবা কি হয় ওর, দেখো আবার হয়তো কেউ রাস্তায় বিরক্ত করেছে। নিবারণ উদ্বিগ্নভাবে মেয়ের ঘরের দিকে অগ্রসর হলো। মনে মনে ভাবল, আবার কি মোড়ের মাথার ছেলেগুলো কিছু বলেছে? এর আগেও বার দুয়ে কেমন ঘটনা ঘটেছিল। পাড়ারই ছেলে। নিবারণ ওদের বাড়ি গিয়ে অভিযোগ জানিয়ে এসেছিল। তারপর অনেকদিন ওরা চুপচাপ ছিল। আবার কি শুরু করলো? নিবারণ বেশ চিন্তান্বিতভাবে মলিকে ডাকতে লাগলো। মা, মারে, মলি মা, এই দেখ আমি এসেছি।
দরজা খোল মা। বাবার গলার আওয়াজ পেয়ে মলি ছুটে এসে দরজা খুলে বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। নিবারণ মেয়ের মুখটা তুলে বুঝতে পারল যে মলি অনেকক্ষণ ধরে কাঁদছে, ফলে চোখ মুখ তার ফুলে গেছে। আরতি দূরে দাঁড়িয়ে সব দেখছিল। সে এতক্ষণ ধরে ডাকছিল, মেয়ে দরজা খোলেনি, আর বাপের এক ডাকে দরজা খুলে চলে এসেছে। এসব আদিক্ষেতা তার একেবারেই সহ্য হয় না। মলি বড় হয়েছে, সে এখন একাদশ শ্রেণীতে পড়ে। যখন তখন বাপের গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়া একদম পছন্দ হয় না আরতির। কতবার মেয়েটাকে বলেছে, একদম শোনে না, যত আবদার ওই বাপের কাছে। নিবারণ এবার মলিকে জিজ্ঞেস করলো, তোর কি হয়েছে মা, কেন কাঁদছিস, খাবার খাসনি কেন? মলি তার মায়ের দিকে একবার তাকালো, তারপর বাবার হাত ধরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করলো। নিবারণ বুঝতে পারল মলি ওর মায়ের সামনে কিছু বলবে না। আরতি এসব দেখে বিড়বিড় করে নিজের মনেই বলল, এত বড় ধিঙ্গিমের কাণ্ড দেখলে গা পিত্তি জ্বলে যায়। মলি তার বাপির কাছে সব কিছু সহজভাবে বলতে পারে, যেটা মায়ের সঙ্গে করা যায় না। নিবারণ জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, বল আমাকে। সে পাড়ার ছেলেগুলো আবার তোকে বিরক্ত করেছে? না না বাপি, ওরা কিছু করেনি। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে সে তারপর বলল, বাপি, আজ আমি খুব বড় একটা অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে শাস্তি দাও। আমার জন্য তোমার বয়সী একজন জেঠুকে মার খেতে হলো, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। সে আরও জোরে কাঁদতে লাগলো। নিবারণ অবাক হলেন, কি এমন কাজ তার মেয়ে করেছে যার জন্য একজন বয়স্ক মানুষকে মার খেতে হয়েছে? তিনি তার মেয়ের মাথায় পিঠে হাত বোলাতে বোলাতে বললেন, বল মা, আমায় সব খুলে বল, তা না হলে আমি তো কিছু বুঝতে পারছি না। মলি তার চোখ মুখ হাত দিয়ে মুছে বলতে শুরু করলো, রোজকার মতো স্কুল থেকে ফেরার সময় আজ পুল কার্ডটা সে পায়নি, তাই অটোতে আসছিল। স্কুল থেকে বাড়ি আসতে তাকে 4 বার অটো পাল্টাতে হয়। মলি মাঝে বসেছিল, তার বাঁদিকে তার বাবার বয়সী বা তার চেয়ে বড় একজন ভদ্রলোক বসেছিলেন। ডান হাতটা তার কনুয়ের কাছ থেকে ভাঁজ করে রাখা, ফলে বারবার মলির শরীরের সেই কনুয়ের ছোঁয়া লাগছিল, যা খুবই অস্বস্তিকর ছিল। মলি তার স্কুলের ব্যাগটাকে 2 হাতে বুকে চেপে জড়সড় হয়ে বসেছিল, কিন্তু তা সত্ত্বেও ভদ্রলোকের কনুই তার হাতে পিঠে লাগছিল। সে 2-3 বার হাতটা ঠিক করে রাখতে বলে, কিন্তু ভদ্রলোক শোনেননি। অটো ড্রাইভার ব্যাপারটা বুঝতে পারে, আর তার মনে হয় ভদ্রলোক অসভ্যতা করছে। সে একবার বলল, একটু জল পানি দিলেই ঠিক হয়ে যাবে। মলি 3য় বার ভদ্রলোকটিকে বেশ রূঢ় স্বরেই বলল, আপনি কি কানে শোনেন না? এতবার বলছি, তাও হাতটাকে সরাতে পারছেন না? ভদ্রলোক খুবই নিচু স্বরে বললেন, না মা, হাতটা আমাকে এভাবেই রাখতে হবে, আমি সোজা করতে পারবো না। অটো ড্রাইভার তার অটো থামিয়ে সেই বয়স্ক ভদ্রলোককে টেনে রাস্তায় নামিয়ে মারতে শুরু করলো। এমন অদ্ভুত আচরণে ভদ্রলোক খুবই ভয় পেয়ে গেলেন। মলিও ভয় পেয়েছিল। সে ভাবতে পারেনি যে এভাবে ভদ্রলোককে মার খেতে হবে। উনি কিছু বলার চেষ্টা করেন, কিন্তু কেউ তার কথা শোনেনি। আরও কয়েকজন অটো ড্রাইভার আর কিছু পথচারী সেই রোগা পাতলা চেহারার ভদ্রলোককে রাস্তায় ফেলে মারতে লাগলেন। মহিলার শ্লীলতাহানি করেছেন বলে কেউ তার সাহায্যে এগিয়ে এলো না। তার চশমা ছিটকে পড়ল দূরে। হয়তো তারা ওনাকে মারতে মারতে মেরেই ফেলত, যদি না ওনার স্কুলের কয়েকজন শিক্ষক সেখানে চলে আসতেন। তারা ওদের হাত থেকে ভদ্রলোককে বাঁচান। ওদের কাছেই শোনা গেল এই ভদ্রলোকও শিক্ষক, একই স্কুলের শিক্ষকতা করেন তারা। একটা অ্যাক্সিডেন্টের পর থেকে উনি তার ডান হাতটা সোজা করতে পারেন না। উনি সেটা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু কেউ তার কথা শুনতে চায়নি। শিক্ষক ভদ্রলোকের চশমাটিও ভেঙে যায়। মলি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। নিবারণ কি বলবে তার মেয়েকে বুঝতে পারে না। নিবারণ ভাবে এটা ওর মায়ের জন্যই হয়েছে। ভালো মন্দ বিচার করার শিক্ষাটাই তাকে দেওয়া হয়নি। সে যেমন সবাইকে সন্দেহ করে, সবকিছুকে সন্দেহের চোখে দেখে, মেয়েকেও ওই শিক্ষাটাই দিয়েছে। কোনো ছেলেদের সাথে তার মেয়েকে কথা বলতে দেওয়া যায় না। ক্লাসের ছেলে বন্ধুদের সাথেও মলি সহজভাবে মিশতে পারে না তার মায়ের জন্য। এর জন্য বন্ধুরা ঠাট্টা বিদ্রূপ করে। মলি নিজেও বেশ বিব্রত বোধ করে।
নিবারণ এও জানে পাড়ার যে ছেলেরা ওকে বিরক্ত করেছিল ওরা আসলে মলের সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল। মলের চেয়ে 2-1 বছরের বড় তারা। আরতি সেটা পছন্দ করে না, তাই নিবারণকে ওই ছেলেগুলোর বাড়ি গিয়ে নালিশ জানিয়ে আসতে হয়েছিল। ওদেরই একজনের বাবা বলেছিলেন, মেয়েকে সবার সাথে মিশতে দিন, ওরাই বুঝে যাবে কে ভালো আর কে খারাপ। এভাবে কতদিন আপনারা কতজনের হাত থেকে ওকে রক্ষা করবেন? সবার সাথে মিশতেও যেমন দিতে হবে, তেমনি ভালো মন্দ বিচার করাটাও শেখাতে হবে, না হলে পরে গিয়ে আরও বেশি সমস্যা হবে। নিবারণ এসব জানেন, বোঝেন, কিন্তু তার কিছু করার নেই। আরতি যেভাবে মেয়েকে মানুষ করতে চায় করুক। আরতিকে কিছু বলা মানে সংসারে অশান্তি ডেকে আনা। ঝুট ঝামেলা অশান্তি এসব নিবারণের একেবারেই পছন্দ নয়। কিন্তু তা বলে আজকের ঘটনা, এটা তো অত্যন্ত বাজে কাজ হয়েছে। একজন সম্মানীয় ও শ্রদ্ধেয় শিক্ষককে এভাবে অপমান, ভীষণ ভীষণ খারাপ কাজ হয়েছে। এটা তুমি একেবারে ঠিক কাজ করনি মা। নিবারণ বেশ গম্ভীর স্বরে কথা কটা বলল, তারপর বলল, তুমি ওনার কাছে গিয়ে ক্ষমা চাইবে, আমি তোমাকে নিয়ে যাব। নিবারণ রাগে গড়গড় করছে। মেয়ের চেয়েও তার মায়ের ওপর বেশি রাগ হচ্ছে। বাবার বকুনি খেয়ে মলি আরও কাঁদতে লাগলো। সে নিজেও মনে মনে ভেবেছিল ক্ষমা চাইবে, কিন্তু কিভাবে বুঝতে পারছিল না। বাবা তাকে নিয়ে গেলে তার যেতে কোনো আপত্তি নেই। পরদিনই বাবার সাথে প্রথমে স্কুলে যায় তারা। স্কুলে উনি আসেননি। ঠিকানা নিয়ে তারপর স্যারের বাড়িতে গিয়ে ওনার পা ছুঁয়ে ক্ষমা চেয়ে এসেছিল। স্যার মলিকে একটা কথাই বলেন, মারে, তোমার চেয়ে বড় মেয়ে আমার ঘরে আছে, এটা জেনো। সংসারে সবাই খারাপ হয় না, ভালো খারাপ বিচার করতে হবে বুদ্ধি করে, পক্ষপাত দুষ্ট হয়ে নয়। সেদিনের পর থেকে মলি নিজেকে শুধরানোর চেষ্টা শুরু করে দিল। এদিকে নিবারণের গল্প অঞ্জনা হালদারের পত্রিকার সম্পাদকের খুব পছন্দ হলো। তিনি তাদের মাসিক পত্রিকার পরবর্তী সংখ্যায় নিবারণের গল্পটি ছাপালেন। আরও গল্প দিতে বলে দিলেন। আরতির সন্দেহ নিবারণের প্রতি ক্রমশ বাড়তে লাগলো, কারণ সেই অঞ্জনা হালদার। তিনি মাঝে মাঝে নিবারণকে ফোন করেন, কখনো ওনার অফিসে যেতে বলেন, কখনো কোনো সাহিত্য সভায় আমন্ত্রণ করেন। নিবারণ সাধারণত সেগুলোতে যাবার চেষ্টা করেন বা যানও। ফলে আরতির সন্দেহ আরও বাড়তে লাগলো। তার কেবলই মনে হয় নিজের স্বামীকে বোধহয় আর ধরে রাখতে পারলেন না। এই বয়সে এসে সম্মানহানির ভয় তাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। আরতি এখন এ ব্যাপারে প্রায় নিবারণের সাথে ঝগড়া করে। নিবারণকে এসব গল্প লেখার নেশা ছাড়তে বলে। অঞ্জনার সাথে দেখা করতেও নিষেধ করে। মলি এসব শোনে, দেখে। সে তার বাবাকে সমর্থন করে। বাবা যেন গল্প লেখা বন্ধ না করে এটাও বলে। আরতি মেয়ের ওপরেও রেগে যায়, বলে, বুঝবি পরে, যখন দেখবি তোর বিয়ে দেবার জন্য কেউ নেই তখন। মলি মনে মনে খুবই আহত হয় তার মায়ের এহেন আচরণে। সে এখন নিজেকে অনেক পাল্টে নিয়েছে। ক্লাসের সমস্ত ছেলে বন্ধুদের সাথে সে কথা বলে, এমনকি পাড়ার যে ছেলেগুলো তার সাথে আলাপ করতে চেয়েছিল তাদের সাথেও সে কথা বলে। আরতির ওই সমস্ত নিষেধ সে আর গ্রাহ্য করে না। সে তার বাবার মতোই হতে চায়। বাবার কাছে সে সব বলে, গল্প করে। পরের বছর পুজোয় ঠিক হলো যে নিবারণকে সম্বর্ধনা দেওয়া হবে। এতদিনে তার বেশ নামডাক হয়েছে। শ্রীমতী হালদারের পত্রিকার মাসিক সংকলনে তার বেশ কিছু গল্প প্রকাশিত হয়েছে। সব কটিকে নিয়ে একটা গল্প সমগ্র বের হবার কথাবার্তা চলছে। সংবর্ধনার অনুষ্ঠানটি পরিচালনার ভার শ্রীমতী হালদারকে দেওয়া হয়েছে। যেহেতু উনি একই পাড়ায় থাকেন, আর এই পরিকল্পনাটি তার মাথাতেই প্রথম আসে। নির্দিষ্ট দিনে মাঠ ভরে গেল। নিবারণকে সামনের সারিতে বসানো হয়েছে। তার পাশে স্ত্রী আরতি ও মেয়ে মলিও বসেছে। অনুষ্ঠান শুরু হয়ে গেল। উদ্বোধনী সঙ্গীত, সভাপতি ও সম্পাদকের ভাষণের পরই সংবর্ধনা অনুষ্ঠান শুরু হলো। শ্রীমতী অঞ্জনা হালদার বলতে শুরু করলেন। তিনি উপস্থিত প্রধান অতিথি, সভাপতি, সম্পাদক ও সমগ্র অঞ্চলবাসীকে সম্বোধন করে তার প্রধান বক্তব্যে ঢুকে পড়লেন ও বলতে থাকলেন, প্রথমেই আমি শ্রী নিবারণ ঘোষ মহাশয় ও আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
ওনার সাথে আমার প্রথম পরিচয় আমাকে একটু মিথ্যার আশ্রয় নিতে হয়েছিল। গত বছর পুজোয় উনি যে গল্পটি এখানে দাঁড়িয়ে পাঠ করেছিলেন সেটা আগে একটা ম্যাগাজিনে বেরিয়েছে। এই মিথ্যে কথাটা খুব পরিকল্পনা মাফিক ওনাকে আমি বলেছিলাম। তার আগের কবছর ওনার গল্প আমি শারদ সংখ্যা থেকে পড়েছিলাম। আমার মনে হয়েছিল ওনার কাজ হতে আরও অনেক ভালো লেখা পেতে পারি। ওনার মধ্যে সেই প্রতিভা আছে, আর সেই লেখা আমাদের পত্রিকায় ছাপলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। আমরা সকলেই উপকৃত হব, কারণ ওনার কলমের ধার আমাদের সকলকে সমৃদ্ধ করবে। উনি ওনার লেখার মাধ্যমে আমাদের এই সমাজ সংসারের অন্যায়ের বিরুদ্ধে বারবার গর্জে উঠেছেন। কিন্তু যেহেতু উনি একজন শৌখিন লেখক এবং সারা বছর লেখেন না, তাই ওনার কাজ হতে আমরা যেটুকু চাইছিলাম তা পাচ্ছিলাম না। আমাদের পত্রিকার পক্ষ থেকে ওনার কাছে আবেদন রেখেছিলাম যাতে উনি আমাদের পত্রিকার জন্য লেখেন। উনি রাজি হননি। সেটা অবশ্যই ওনার ব্যক্তিগত ব্যাপার ছিল। আমরা তাও একটা শেষ চেষ্টা করে দেখতে চেয়েছিলাম, তাই একটু মিথ্যের আশ্রয় নিই। আজ আমরা বলতে পারি যে আমরা সফল। নিবারণ বাবুর গত বছরের পাঠ করা গল্পটিও একান্তভাবেই তার নিজস্ব। এর আগে এই গল্পটি অন্য কেউ লেখেননি বা কোথাও প্রকাশিতও হয়নি। আমি আবার নিবারণ বাবুর কাছে ক্ষমা চাইছি এই মিথ্যের আশ্রয় নেবার জন্য। তার মতো একজন স্বচ্ছ ভাবমূর্তির সৎ মানুষকে আঘাত করার জন্য। নিবারণ বাবুর মতোই এমন অনেক সুপ্ত প্রতিভা আছে যারা নানা কারণে আমাদের নজর এড়িয়ে যায়। আমরা আমাদের পত্রিকার পক্ষ থেকে সেই সব প্রতিভাকেই খুঁজে বের করার চেষ্টা করি। নিবারণ বাবু এমনই একজন। আমরা আজ ওনাকে সম্বর্ধনা দেব। নিবারণ বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নিবারণ মঞ্চের দিকে যাচ্ছেন। আরতির ওটা সহ্য হচ্ছে না। তার মনে হচ্ছে এই সমস্ত আয়োজন অঞ্জনা তার স্বামীকে খুশি করার জন্য করেছে। তার স্বামী যেন আস্তে আস্তে করে তার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে, দূরে অঞ্জনার কাছে চলে যাচ্ছে। তাই এত ভালো ভালো কথা তার স্বামীর সম্পর্কে বলছে। ওর হাত থেকে তার স্বামী কোনো উপহার নিক এটাও আরতি চাইছে না। কিন্তু সে কিভাবে তা আটকাবে? নিবারণ মঞ্চে উঠে যেতেই অঞ্জনা আবার বলতে শুরু করলেন, একটা কথা না বললে এই সম্বর্ধনা অনুষ্ঠানটি অসম্পূর্ণ থেকে যাবে। নিবারণ বাবুর স্ত্রী আরতি দেবীর কথা। আমরা জানি যে নিবারণ বাবু ওনার স্ত্রীর সাহচর্য, সমর্থন ও উৎসাহ না পেলে এত সুন্দর সুন্দর গল্প কখনোই লিখতে পারতেন না। আমরা তাই ওনার স্ত্রী আরতি দেবীকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আরতি তার নিজের নামটা শুনে চমকে গেল। সে ঠিক শুনেছে তো, কিন্তু তার সম্পর্কে তো অনেক ভালো কথাই বলল ওই অঞ্জনা হালদার। একটু ইতস্তত করতে লাগলো, তাই উঠছিল না। অঞ্জনা আবার অনুরোধ করলো। এবার মেয়ে মলি তাকে ঠেলা দিয়ে বলল, মা যাও, তোমায় ডাকছে। এবার সে উঠে দাঁড়ালো। আরতি মঞ্চের দিকে যেতে যেতে ভাবতে লাগলো, তবে কি এতদিন অঞ্জনার সম্পর্কে সে ভুল ভেবেছে? ভদ্রমহিলা তার মানে সত্যি ভালো? তা না হলে আরতিকে মঞ্চে ডাকবে কেন? কেনই বা তার সম্পর্কে ভালো ভালো কথা বলবে? আরতি মঞ্চে গিয়ে দাঁড়াতেই অঞ্জনা আবার বলতে শুরু করলেন, আমরা আরতি দেবীকে অনুরোধ করব আজ তার স্বামী নিবারণ বাবুর হাতে আমাদের পক্ষ থেকে পুষ্পস্তবক ও স্মারকপত্র তুলে দেবার জন্য। আরতির তখন খুবই করুণ দশা। যাকে এতদিন সে দুচোখে দেখতে পারত না, যার নাম শুনলে তেলে বেগুনে জ্বলত, সে কিনা তাকে এভাবে হারিয়ে দিল। আরতি নিজেকে সামলাতে পারল না। তার দু চোখ দিয়ে জলের ধারা নেমে এলো। সম্বর্ধনা অনুষ্ঠান শেষে আরতি মঞ্চ থেকে নেমে অঞ্জনার জন্য অপেক্ষা করতে লাগলো। ওকে একবার নিজের বাড়ি নিয়ে যেতে চায় সে। একদিন দুপুরে খাওয়ার জন্য নেমন্তন্ন করবে। অনেকক্ষণ পর অঞ্জনা মঞ্চ থেকে নেমে এলে তাকে আরতি সে কথাই বলল। কিন্তু অঞ্জনা অত্যন্ত বিনয়ের সাথে বললেন যে সেটা এবার সম্ভব নয়। তিনি কাল দিল্লি চলে যাচ্ছেন, কারণ তার স্বামী দিল্লিতে বদলি হয়েছেন। তাছাড়া তিনিও এই পত্রিকার দিল্লির অফিসে বদলি হয়েছেন। পরে কখনো কলকাতায় এলে তিনি নিশ্চয়ই দেখা করবেন। অঞ্জনা চলে গেলেন। আরতি দাঁড়িয়ে রয়েছে একই স্থানে আর ভাবছে সে এতদিন যে সন্দেহ করত তা অত্যন্ত অন্যায় ছিল। সব মানুষ একরকম হয় না। ভালো মানুষও আছেন এ দুনিয়াতে।
হঠাৎ তার নিবারণের কথা মনে হলো। নিবারণকে কাছে পেতে ইচ্ছে হলো। তাকেও তো সে ভুল বুঝেছে। সে এদিক ওদিক নিবারণকে খুঁজতে লাগলো। গল্পটি কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।